টেস্ট ক্রিকেট এত সহজ না রে ভাই। কলম্বোতে শ্রীলঙ্কা ভারত টেস্ট ম্যাচে সেই জানা কথাটাই কি আমরা আবার নতুন করে জানলাম না? অনেকেই তো ভেবেছিলেন পঞ্চম দিন খেলা শুরুর সময় যে ভারতের জয়টা কেবলমাত্র সময়ের ব্যাপার। না, সেটা হয়নি। অনেকেই তো ভেবেছিলেন ২-৩ ঘন্টা খেলা হলেই ভারত ম্যাচটা জিতে যাবে। না, সেটা হয়নি। অনেকেই তো ভেবেছিলেন কেবলমাত্র বৃষ্টিই পারে ভারতকে জয়বঞ্চিত করতে। ভারত জয়বঞ্চিত হয়েছে, তবে সেটা বৃষ্টির কল্যাণে সৌজন্যে নয়, সেটা শ্রীলঙ্কার প্রতিরোধে। টেস্ট ক্রিকেট তার সৌন্দর্যের রংধনুটা কলম্বোর আকাশে এই আজকের দিনটাতে ছড়িয়ে দিয়েছিল প্রবলভাবে, যেইখানে শ্রীলঙ্কা অসাধারণ এক প্রতিরোধ এবং প্রত্যাবর্তনের গল্প লিখে এই টেস্ট ম্যাচটা বাঁচিয়ে দিল, ভারতকে এই ম্যাচটা জিততে দিল না। সিরিজ ভারত ১-০ ব্যবধানে জিতেছে, কিন্তু এই টেস্টটা যে তারা জিতল না, সেইখানটাতে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার পরটা ভারতের আরও একটু কি কঠিন হয়ে গেল না? সেই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে এখনও কিন্তু বাংলাদেশের পেছনেই ভারত রয়েছে। কলম্বো টেস্টের পঞ্চম দিনে শ্রীলঙ্কা কিভাবে আপাত দৃষ্টিতে এই অসম্ভবকে সম্ভব করলো কোন মোমেন্ট অফ দ্য ডেতে, এবং ভারতে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার ইকুয়েশনটা কতটা কঠিন হয়ে গেল সামনের সিরিজগুলো বিবেচনায় নিলে, কত পয়েন্ট লাগবে, পার্সেন্টেজটাকে বাড়িয়ে নিয়ে কোন জায়গায় নিয়ে যেতে হবে, এই সব কিছু মিলে একটু আলোচনাটা করতে চাই। দেখুন, পঞ্চম দিনে খেলা শুরুর সময় ভারত খুবই শক্তিশালী অবস্থানে ছিল, কোনো সন্দেহ নেই। শ্রীলঙ্কা এই দিন শুরু করে তাদের সেকেন্ড ইনিংসে ৬ উইকেটে ২২৯ রানে। সো বেসিক্যালি যেহেতু তারা প্রথম ইনিংসে ২১৩ রানে পিছিয়ে ছিল, আসলে তাদের রান স্কোরবোর্ডে ১৬, ৬ উইকেটে ১৬ রান নিয়ে শ্রীলঙ্কা এই পঞ্চম দিনের খেলাটা শুরু করে, এবং সেইখান থেকে তারা সারাটা দিন যে ব্যাটিং করেছে, যখন ফাইনালে গিয়ে তারা ডিক্লেয়ার করেছে খেলা শেষ হওয়ার ১ ঘন্টা আগে, তখন স্কোরবোর্ডে শ্রীলঙ্কার রান ৩ উইকেটে ৪২৯, অর্থাৎ ভারতের চেয়ে ২১৬ রানে তারা তখন এগিয়ে। অর্থাৎ সারাদিন তারা স্কোরবোর্ডে আরও ২০০ রান যোগ করেছে ৮১.২ ওভার ব্যাটিং করে, এবং শেষ ঘন্টায় আর ১৫ ওভারের মধ্যে ভারত তো আর নিশ্চয়ই ওই ২১৭ রানের টার্গেট অ্যাচিভ করতে পারবে না। ফলে শ্রীলঙ্কা যখন ইনিংস ডিক্লেয়ার করে, দুই দলের ক্যাপ্টেনরা মানে দুই দল হ্যান্ডশেক করে খেলা ওইখানটাতে ড্র হিসেবে মেনে নেয়, খেলা ওই জায়গাটাতে শেষ হয়ে যায়। কিন্তু সেই কাজটা শ্রীলঙ্কা আপাত যেটা অসম্ভব কাজ, পঞ্চম দিন ইফেক্টিভলি তারা শুরু করেছিল ৬ উইকেটে ১৬ রান নিয়ে, সেইখান থেকে তারা এইভাবে ভারতকে জয়বঞ্চিত করলোটা কিভাবে? প্রথমত প্রথম সেশন, সেই প্রথম সেশনে একটা উইকেটও আর শ্রীলঙ্কা হারায়নি। তাদের দুই অপরাজিত ব্যাটসম্যান সোনুল যে দিনুশা, সেই সোনাল দিনুশা, আর ওইখানটাতে তার সঙ্গে যেই পার্টনারশিপটা হয়েছে ১১২ রানের একটা দুর্দান্ত পার্টনারশিপ হয়েছে নোয়ান্থার, এবং সেই পার্টনারশিপে কিন্তু প্রথম সেশনটা তারা একেবারে নির্বিঘ্নে পার করে দেয়। সোনাল দিনুশা তিনি অনেকগুলো জায়গায় এই রেকর্ড বইয়ে এটা তছনছ করে দিয়েছেন। এই টেস্টের ২ ইনিংসেই তিনি সেঞ্চুরি করলেন। প্রথম ইনিংসে ১০৩ রান করেছিলেন, এই ইনিংসে ১৩৩ রানে তিনি নট আউট। টেস্টের এই ১৫০ বছরের ইতিহাসে ২ ইনিংসে সেঞ্চুরি করা অনেক ব্যাটসম্যানই তো রয়েছে, কিন্তু ধরেন ফলনে পড়ার পর সেকেন্ড ইনিংসের সেঞ্চুরি, মানে ২ ইনিংসের সেঞ্চুরির মধ্যে ফলনে পড়ার পর সেকেন্ড ইনিংসের সেঞ্চুরি, এইটা এই ১৫০ বছরে মাত্র তৃতীয় ঘটনা। সেই ১৯৪৮ সালে ভারতের বিজয় হাজারে তিনি সেটা করেছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেডে। ২০০১ সালে জিম্বাবুয়ের এন্ডি ফ্লাওয়ার তিনি হারারেতে করেছিলেন সাউথ আফ্রিকার বিপক্ষে। তারপরে এই দিনুশা এই ভারতের বিপক্ষে সেই কীর্তিটা গড়লেন, এবং সেই কীর্তিটা গড়লেন তিনি কোন জায়গায় নেমে? ব্যাটিং অর্ডারে ৬ নাম্বার কিংবা তারপরে নেমে টেস্টের একই টেস্টের ২ ইনিংসেই সেঞ্চুরি করা মাত্র পঞ্চম ব্যাটসম্যান তিনি হলেন। অস্ট্রেলিয়ার অ্যালেন বোর্ডার এবং শ্রীলঙ্কার বাকি আরও ৩ জন, তিলকরত্নে দিলশান, সঙ্গে যে বাকি ২ জন এই টেস্ট ম্যাচটাতেও ছিলেন, ধনঞ্জয় ডি সিলভা এবং কামিন্দো মেন্ডিস। তারপরে পঞ্চম ব্যাটসম্যান হিসাবে সোনাল দিনুশার এই কীর্তিটা, এবং সেই কীর্তিটা ওই যে আমি বলছিলাম যে এফেক্টিভলি ১৬ রানে ৬ উইকেট, সেই অবস্থা থেকে তিনি করেছেন। ফার্স্ট সেশনটা তিনি নোয়ান্থাকে নিয়ে পার করে দিয়েছেন, ১১২ রানের একটা পার্টনারশিপ করেছেন, এবং সেই জায়গাটাতে ভারত দিনের খেলার তো কত ৮-১০ ওভার পরেই তো নতুন বলটা তারা নিয়েছে, এবং সেই নতুন বলটাও সুন্দর করে হচ্ছে গিয়ে পার করে দিয়েছেন। কিন্তু ম্যাচ তখনও কিন্তু সেভ হয়নি। ফার্স্ট সেশনটা তারা যে শেষ করেছে ৬ উইকেটে ৩২৯ রানে, তারা তখন ১১৬ রানে এগিয়ে, এবং লাঞ্চের পরে প্রথম ওভারে সুতারের বলটাতে যখন সেই নোয়ান্থা আউট হয়ে গেলেন, তার প্রতিরোধটা শেষ হলো
এবং কি ফ্যান্টাস্টিক একটা নক তিনি খেলেছেন। ১৫০ বল খেলেছে, ৪০ রানের একটা ইনিংস খেলেছেন। ১১২ রানের পার্টনারশিপ ব্রেক হয়েছে। তখনও কিন্তু ভারতের জয়ের এভরি পসিবিলিটি ছিল। ৩টা উইকেট রয়েছে এবং ২ সেশন বাকি রয়েছে। বৃষ্টি-টিষ্টি মাথায় রেখেও ১১৬ রানে যেহেতু শ্রীলঙ্কায় এগিয়ে, ওই ৩টা উইকেট তো দ্রুত তুলে নিতে পারলে ভারতের জন্য একটা ওপেনিং তৈরি হয়ে যেতে পারত। ইনফ্যাক্ট পরের উইকেট পার্টনারশিপটা ১০-১২ ওভার লাস্টিং করার পরেও যখন সেই উইকেটটা তুলে নেয় ভারত, ১৪২ রানে শ্রীলঙ্কা এগিয়েছিল। ৮ উইকেট তাদের চলে গেছে। ভারত তখনও জয়ের স্বপ্ন দেখছিল। ভারতের জয়ের সম্ভাবনাটা তখনও ছিল। কিন্তু এই দিনুশা এরপরে আরও একটা যে পার্টনারশিপ করলেন কুমারার সঙ্গে, লাহিরু কুমারার সঙ্গে ১৭০ বলের একটা পার্টনারশিপ করেছেন এবং সেই ১৭০ বলে কত ৪৬-৪৭ রান সেই পার্টনারশিপে অ্যাড হয়েছে। তার চেয়ে বড় কথা এই যে দীর্ঘ সময় জুড়ে ভারতকে যে তারা হতাশ করেছেন, ১৭০টা বল টিকেছিলেন, ওইখানটাতেই আসলে ভারতের জয়ের সকল সম্ভাবনা শেষ হয়ে যায়। ফাইনালে গিয়ে এই লাহিরু কুমারা তিনি যখন আউট হয়েছেন ৯০টা বল তিনি খেলে ফেলেছেন। মাত্র ১২ রান করেছেন সেইটাকে সরান না, ৯০টা বল তিনি খেলেছেন এবং ১৭০ রান বলের সেই যে পার্টনারশিপ সেইখানটাতেই আর সময়ের সঙ্গে ভারতের কুলিয়ে ওঠার কোনো উপায় ছিল না। ফাইনালে গিয়ে তিনি যখন আউট হন তারপরেও লাস্ট উইকেট পার্টনারশিপটাতেও ওই আসিদা ফার্নান্দোর সঙ্গে আরও ৫৬ বল অবিচ্ছিন্ন কাটিয়ে দিয়েছেন এই দিনুশা, যেইখানটাতে ২৪ বল খেলে হচ্ছে গিয়ে ফার্নান্ডো কোনো রান করেনি, কিন্তু ওই যে ক্রিজে থাকাটাই তো আসলে গুরুত্বপূর্ণ ছিল। ফলে ভারত এই জায়গাটাতে আসলে কোনো রকম কোনো চান্সই পায়নি। ফার্স্ট সেশনটাতে তারা যখন উইকেট নিতে পারেনি, তারা ম্যাচ থেকে অনেকখানি জয়ের সম্ভাবনার জায়গাটা থেকে অনেকখানি তারা পিছিয়ে এসেছে। সেকেন্ড সেশনটাতে লাঞ্চের পর প্রথম ওভারটাতে ব্রেক থ্রুটা পাওয়ার পর তারা একটুখানি চান্স পেয়েছিল। ইনফ্যাক্ট 8 উইকেটটাও যখন তারা জয়সূর্যের উইকেটটাও তুলে নেয়, ১৪২ রানে মাত্র শ্রীলঙ্কা এগিয়ে রয়েছে। শেষ ২টা উইকেট তুলে নিতে পারলেও দ্রুত সময়ে ভারতের ওই রানটা তারা হয়তোবা তাড়া করার মতো একটা অবস্থায় যেতে পারত। কিন্তু 9th উইকেটে যে ১৭০ বল ওইখানটাতে কুমারা আর দিনুশা খেললেন, সেইখানটাতে ভারতের আর কোনো সম্ভাবনার জায়গাটা ছিল না। ফাইনালি গিয়ে তারা যখন শ্রীলঙ্কা ইনিংস ডিক্লেয়ার করে ৯ উইকেটে ৪২৯ রানে, এই পঞ্চম দিনের উইকেটটাতে ৮১.২ ওভার খেলে ২০০ রান তারা অ্যাড করেছে। তারপরে আর ওই ১৫ ওভার সময়ের মধ্যে ভারতকে ওই 200 প্লাস ২১৭ রান তাড়া করার চেষ্টা করাটাই হচ্ছে গিয়ে একটা অহেতুক কাজ। সেই অহেতুক কাজ আর ভারত করেনি। ২ দল হ্যান্ডশেক করে ফেলেছে, ম্যাচ ড্রতে শেষ হয়ে গিয়েছে। আর টেস্ট চ্যাম্পিয়নশিপের কথাটা বলছিলাম, পয়েন্ট টেবিলটাতে বাংলাদেশের অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথম টেস্ট জয়ের পর বলছিলাম আমাদের সম্ভাবনার জায়গাটা যে ছিল, সেখানটাতে সেকেন্ড টেস্টটা আমরা হেরে যাওয়ার পরেও কিন্তু বাংলাদেশের এখন পয়েন্ট পার্সেন্টেজ ৫৫.৫৬, আর ভারত এই টেস্টটা ড্র করার পরে তাদের পয়েন্ট পার্সেন্টেজ ৫১.৫২। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে কিন্তু ভারত ৫ নম্বরে রয়েছে, বাংলাদেশ ৪ নম্বরে রয়েছে। এখন ফাইনাল খেলতে হলে তো টপ 2 র মধ্যে থাকতে হবে এবং সেখানে একটা মোটা দাগে হিসাব হচ্ছে পয়েন্ট পার্সেন্টেজ অ্যাচিভমেন্টটাতে 60% নিয়ে যেতে হবে। ভারতের এখন আছে ৫১.৫২%। এইটাকে ৬০% উন্নতি করতে হলে তাদের হাতে এই টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে আর ২টা সিরিজ রয়েছে। সেই ২টা সিরিজে ৭টা ম্যাচ রয়েছে। নিউজিল্যান্ডের সঙ্গে অ্যাওয়েতে ২টা ম্যাচ, অস্ট্রেলিয়ার সঙ্গে হোমে ৫টা ম্যাচ এবং সেই ৭ ম্যাচের মধ্যে ভারতের আরও ৬২ পয়েন্ট প্রয়োজন। ৬২ পয়েন্ট প্রয়োজন মানে হচ্ছে গিয়ে ৭ ম্যাচের মধ্যে হয় তাদের ৬টা ম্যাচ জিততে হবে। প্রতি ম্যাচ জয়ের জন্য ১২ পয়েন্ট করে আমরা জানি। ৬ বারং ৭২ পয়েন্ট হবে। ৬২ প্রয়োজন অন্তত। অথবা ৫টা ম্যাচ জিতে ৫ বারং ৬০ এবং একটা ম্যাচ ড্র করলে আরও ৪ পয়েন্ট। অর্থাৎ ভারতের অ্যাটলিস্ট 60% এই পয়েন্ট পার্সেন্টেজটাকে নিয়ে যেতে, যেটা একটা স্ট্যান্ডার্ড ধরা হয় ফাইনাল খেলার জন্য। এটাই যে হতেই হবে এমন কোনো কথা নেই। গত ২ বারের হিসাব ধরে আর কি এরকম একটা স্ট্যান্ডার্ড ধরা হয়। সেই জন্য ভারতের নিউজিল্যান্ডে ২টা অ্যাওয়ে ম্যাচ এবং হোমে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫টা ম্যাচ, এই ৭ ম্যাচের মধ্যে হয় তাদের ৬টা ম্যাচ জিততে হবে অথবা ৫ ম্যাচ জয়ের সঙ্গে একটা ড্র করতে হবে। ভারতের জন্য ফাইনালে ওঠার পরটা কিন্তু আসলে ভীষণ রকমেরই কঠিন হয়ে গেল বলেই এই টেস্ট ড্র করাটা তাদেরকে ফাইনালে গিয়ে কষ্ট করতে পারে বলেও আমার কাছে মনে হচ্ছে। এখন সেটা ভারত পারবে কি পারবে না, অন্যান্য দলগুলোর রেজাল্ট, ভারতের সামনের সিরিজগুলোর রেজাল্ট সেটা তো আছে, কিন্তু এই যে টেস্টটা হলো সেই টেস্টের পঞ্চম দিনের মোমেন্ট অফ দ্য ডে কোনটা এবং ওভারঅল ম্যাচেরও যদি আমি ওভারঅল ম্যাচের টার্নিং পয়েন্টের কথা যদি বলি, দেন ওভারঅল ম্যাচের টার্নিং পয়েন্ট বা ধরেন পঞ্চম দিনের মোমেন্ট অফ দ্য ডের কথাটা যদি আমি আগে বলি, সেটা হচ্ছে শ্রীলঙ্কার প্রতিরোধ। এইরকম প্রতিরোধ যে শ্রীলঙ্কা গড়ে তুলবে সেইটা অনেকেই হয়তো বা ভাবেননি এবং আমার কাছে মনে হয় যে স্পেশালি 5th ডেতে সেকেন্ড নিউ বলটাতে ভারত যে ব্রেক থ্রুটা পায়নি, ওই জায়গাটাতেই শ্রীলঙ্কা কনফিডেন্স পেয়ে গেছে ম্যাচটা বাঁচানোর জন্য।
হ্যাঁ, অবশ্যই ওই ২ টা পার্টনারশিপে তো গুরুত্ব তো অবশ্যই রয়েছে। এই যে ১১২ রানের পার্টনারশিপ ফার্স্ট সেশনটা পুরোপুরি পার করে দেওয়া, 7th উইকেটে কিংবা 9th উইকেটে ১৭০ বলের যে পার্টনারশিপ সেগুলোর তো গুরুত্ব রয়েছে। কিন্তু আমার কাছে যদি আমি বলি সেকেন্ড নিউ বলটাতে ভারত ব্রেক থ্রু দিতে যে পারে নাই সেইটাতেই আমার মনে হয়। কেননা উইকেট আসলে এমন কোনো ভেঙে যাচ্ছিল না, এমন কোনো টার্ন ছিল কিন্তু সেটা স্লো টার্ন ছিল। টেস্ট ম্যাচের 5th ডের উইকেটের মতো আসলে আচরণ ছিল না। টেস্ট ম্যাচের ধরেন 3rd ডের উইকেটের মতো আসলে এখানটাতে আচরণ ছিল। সো ওই সেকেন্ড নিউ বলটা এবং ওইখানটাতে ভারতের মোহাম্মদ সিরাজ তিনি আসলে ফুল ফিট ছিলেন না। এইটাও ভারতকে আসলে একটুখানি কষ্ট করেছে বলেই আমার কাছে মনে হয়। এইটা আমার কাছে মোমেন্ট অফ দ্য ডে। আর অবশ্যই সোনাল দিনেশ আর তার এই কীর্তি, তার এই প্রতিরোধ এগুলোর জায়গা তো রয়েছে। কিন্তু আমি ম্যাচের পার্সপেক্টিভে বলছি আর ওভারঅল ম্যাচের টার্নিং পয়েন্ট ফলন যে শ্রীলঙ্কাকে করালো ভারত, সেকেন্ড ইনিংসে ব্যাটিংয়ে পাঠালো, সেইটা না করে কি তারা আবার ব্যাটিংয়ে যেতে পারত কিনা? উইকেটের যে অবস্থা ছিল তাতে মনে হয় না তাতে কাজ হতো। তাতেও হয়তোবা 5th ডের উইকেটটা তো ওরকম খারাপ হয়নি। তো ভারত যদি আবার ব্যাটিংও করত, শ্রীলঙ্কাকেও তো অন্তত ৪ সেশন ৪.৫ সেশন ব্যাটিংয়ের সুযোগ দিত। এবং শ্রীলঙ্কা যেইভাবে ব্যাটিং করেছে তাতে সেইটা হয়তোবা তারা পেরিয়ে যেতে পারত। তারা তখনও হয়তোবা ড্র করত। কিন্তু থাকে না যে না তখন হয়তোবা অন্যরকম সিচুয়েশন হলেও হতে পারত। ওইটাকে তাই টার্নিং পয়েন্ট আসলে আমার কাছে মনে হয় বলতে পারেন। সো টেস্ট ক্রিকেটটা তার রূপ রস সৌরভ নিয়ে আরও একবার আমাদের সামনে হাজির হলো এই কলম্বোতে। টেস্ট ক্রিকেটের জয়গানের রংধনু আরও একবার কলম্বোর আকাশে আমরা আসলে দেখতে পেলাম। শ্রীলঙ্কা যেইভাবে এই টেস্টটা ড্র করেছে সেটা কোনো অংশেই জয়ের চেয়ে কম নয়। এপিক মহাকাব্যিক একটা ড্র শ্রীলঙ্কা এই টেস্ট ম্যাচটাতে করেছে, যেইখানে সোনুল দিনুসা তাদের নিউ স্টার, যিনি এই টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে মাত্র 3টা টেস্ট খেলেছিলেন এবং এই সিরিজে এই টেস্টের 2টা ইনিংসে তো সেঞ্চুরি করেছেনই, গত টেস্টেরও এক ইনিংসে সেঞ্চুরি, আরেক ইনিংসে তার ৮০ রান। ফলে শ্রীলঙ্কার টেস্ট ক্রিকেটের নতুন একজন স্টার এই সোনুল দিনুসার মাধ্যমে আসলে এই দেখতে পেলাম বলেই মনে হচ্ছে। এবং ভারতের জন্য টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার পরটা অনেক অনেক কঠিন হয়ে গেছে বলেই আমার কাছে মনে হচ্ছে। কতটা একমত হবেন আপনি?